ফ্রম 7 এই প্লাগইনটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে কন্ট্রাক্ট এই যে ইয়েতে যাবে, এই যে এই প্লাগইন আবার দেখায় আপনাদের, এই যে এখানে পাবেন, এখানে কন্ট্রাক্ট রুম 7 আছে। কোনটা কোনটা আছে এই যে দেখায়, এই যে কন্ট্রাক্ট রুম 7। এই আপনাদের ইয়ের সাথে কারো পরিচয় আছে, নাবিলার সাথে কারো পরিচয় আছে? ঐশী, সে কি আসবে কি না বলেন তো একটু, পরিচয় থাকলে। এই যে কন্ট্রাক্ট রুম 7, হ্যাঁ, এটা ইনস্টল করলাম। ইনস্টল করলে এই যে কন্ট্রাক্ট রুম কন্ট্রাক্ট নামে একটা অপশন আসছে, এই জায়গায় কন্ট্রাক্ট, এখানে গেলাম। কন্ট্রাক্টে যাওয়ার পর এখন এই যে ফর্মটা বানানো আছে সবগুলাতে থাকে, শুধু এই যে শর্টকাট লেখা আছে, এখানে ক্লিক করে কপি করবেন। কপি করে যে কোনো একটা পেজ বানাবেন, এই যে পেজ নেবেন। এই যে একটা পেজ নেবেন, পেজ এখানে মনে কন্ট্রাক্ট নামে একটা পেজ আছে, আমি আরেকটা পেজ বানাই, এই অ্যাড পেজ। এই যে এখানে নাম দিবেন, পেজের নামটা দিবেন যে কন্ট্রাক্ট ফর্ম দিয়ে পাবলিশ করে এডিট উইথ এলিমেন্টর করতে পারেন, অথবা এই জায়গা থেকে উইজেট যে কোনো একটা নেবেন। প্লাস থেকে শর্টকাট নামে একটা উইজেট আছে এখানে, শর্টকাট আর কি, এই যে শর্টকাট, এই যে শর্টকাট এই জায়গায় বাস পেস্ট করে দেবেন, এই যে পাবলিশ। রিনা আপু স্পিকারটা বন্ধ করে রাখেন। ধরেন আমি বন্ধ করতেছি। এই যে এখন ভিউ পেজে আমি যাব, ভিউ পেজ। বাবা যাও যাও যাও, হাতে লেগে শেষ করো। এই যে কন্ট্রাক্ট 7 চলে আসছে, এই যে পেজ একটা হয়ে গেছে, এটাই কাজ, এটাই। এখন আরেকটা জিনিস একটু দেখেন, আমি এই যে ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে যাওয়ার পর এই যে ইউজার আছে দেখেন, ইউজার, এই যে ইউজার আছে, হ্যাঁ এটি তো এটা একটু মোটা, এটি তো হয়, এটি দিয়ে এই যে ইউজার থেকে এই দেখেন একটা ইউজার আছে এই জায়গায়, আমি এডিটে যাই, অথবা আচ্ছা আমি আবার ইয়েতে দেখাই, সেটিংয়ে যাই, সেটিংয়ে গেলাম। একটু বাতাস আসতেছে, ওই ফ্যানটা কই, যাও বাবা যাও, যাও যাও বাবা যাও, ওই পাশে যাও, আমি আসতেছি। হ্যাঁ এখানে কেমন করবো, আমি কথা বলতেছি। যাও, এই যে দেখেন এখানে যদি দেখেন, এই যে সাইট নেম আছে, সাইট আইকন, এরপরে যেটা দেখাইতে চাচ্ছি, স্যার দেখা যায় না কিছুই। কেন দেখা যাবে না কেন? আপনাদের ওখানে কি অবস্থা? কি জানি স্যার, দেখতে পাচ্ছি তো। আপনি একটু তাহলে স্যার, আবার দেখা জয়েন যায় করেন, তো। কেটে দিয়ে আবার জয়েন করেন। ইউজার রোলটা কোথায়? ইউজার রোল অ্যাডমিনিস্ট্রেশন, লাভ বেরাও। ইস, যাও 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 বাবা যাও, যাও। এটা কোন ধরনের অভ্যাস? যাও তো যাও, এই টাইমে পড়াশোনার টাইম, এটা যাও যাও। হ্যাঁ
আমিও কিন্তু মারি দেবো এখন। কেমন করবো এখন? যাও অঙ্ক আছে কতগুলা? যাও যাও অঙ্কটি করো যাও। নামাতা আছে। অঙ্গ পাইনি আমি। কতদিন আচ্ছা এই যে দেখেন নিউ ইউজার ডিফল্ট রুল মানে ইউজার রুল, এটা মনে রাখবেন। ইউজার রুলটা এখানে কি কি আছে দেখেন, কাস্টমার, সাবস্ক্রাইবার, আপনাদের একটা থাকবে না ই কমার্সটা নাই করলে, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। তাহলে ইউজার রুলের মধ্যে কি কি আছে আবার খেয়াল করেন, অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, অথর, কন্ট্রিবিউটর। ঠিক আছে? এখন প্রশ্ন যদি আসে যে ইয়েতে যদি আসে, আমি বলি আপনাদেরকে, যদি বলা হয় যে হুইচ ওয়ান ইজ নট এ ডিফল্ট ইউজার রুল ইন ওয়ার্ডপ্রেস, এই যে এখানে যা আছে এর বাইরে যে কয়টা আসবে এটাই তো হবে, তাই না উত্তরটা? যেমন অ্যাডমিনিস্ট্রেটর আছে, এডিটর আছে, সাবস্ক্রাইবার আছে, আর একটা দিল যে ফ্রিল্যান্সার বা ডিজাইনার, তাহলে কি উত্তর হবে? বলছে হুইচ ওয়ান ইজ নট এ ডিফল্ট ইউজার, তাহলে উত্তর এই যে যেটা ডিজাইনার বা ফ্রিল্যান্সার থাকবে সেটাই হবে আর কি। কারণ এখানে ইউজার অ্যাডমিনিস্ট্রেটরও হতে পারে, এডিটরও হতে পারে, সাবস্ক্রাইবারও হতে পারে, এই যে এসব কয়টা আছে এখানে। আপনারা কি কথা শুনতেছেন আমার? জি স্যার, সেই জন্যই এটা স্ক্রিনশট দিয়ে নিছি। ওকে ওকে, এটা থাকতে পারে আর কি। হ্যাঁ, প্রশ্ন এখান থেকে করা, যে প্রশ্নটা কি যে এই জায়গায় কোনটা ইউজার হিসেবে থাকবে না এটাই দেওয়া, এর বাইরে যেগুলো দেখবেন এটাই হবে আর কি। এরপরে হলো যে হোয়াট ইজ দ্য ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, এটি তো আমার ড্যাশবোর্ডটা, তাই না? ওয়ার্ডপ্রেসের এই সম্পূর্ণটাই কিন্তু আমার ড্যাশবোর্ড। বলছে এই ড্যাশবোর্ডটা আসলে কি, এই ড্যাশবোর্ডটা আসলে কি? এটা হলো একটা আছে ফ্রন্টিন আছে, অ্যাডমিন, কন্ট্রোল প্যানেল, থিম, প্লাগ ইন। এটা তো ইজি একদম, এটা অ্যাডমিন, কন্ট্রোল প্যানেল, অ্যাডমিন এই জায়গায় আছে। এরপর আছে হলো হোয়াট ইজ পারমালিঙ্ক, এই যে আমি সেটিংয়ে গেলাম, এই যে পারমালিঙ্কটা দেখেন, এই যে পারমালিঙ্ক, এটা হচ্ছে পারমালিঙ্ক। এই পারমালিঙ্কটা আসলে কি? এই পারমালিঙ্কটা এখানে বিভিন্ন অপশন আছে। আমি যদি এটা দেই তাহলে এই যে এখানে কোনো পেজ যদি হয় .com/ এই যে এভাবে আসবে। যদি ডেট অ্যান্ড নেম দেই .com/ এই যে ডেট তারপরে নাম আসবে, আমরা পোস্ট নেমটা দেব। যে এটার অর্থ হলো এটা হচ্ছে কি পার্মানেন্ট একটা লিঙ্ক, নট টেম্পোরারি। এই লিঙ্কটা হচ্ছে পার্মানেন্ট একটা ইউজার স্ট্রাকচার। তারপরে হচ্ছে প্লাগ ইন। এরপরে আরেকটা আছে হলো হুইচ প্লাগ ইন ইজ ইউজড ফর এসইও, বলছে যে এসইও করার জন্য কোন প্লাগ ইনটা ব্যবহার করা হয়। আমরা এখন এসইওটা করব। এসইওটা হলো, এসইও মিনিংটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যে সার্চ ইঞ্জিনটা কি? সার্চ ইঞ্জিনটা হলো গুগল একটা সার্চ ইঞ্জিন। আমার ওয়েবসাইটটাকে আমি গুগলে র্যাঙ্ক করাবো কিভাবে? সার্চ ইঞ্জিন যে আছে, যেমন গুগলকে অপটিমাইজ করব। যেমন এই যে আমি যদি এখন আমার নামটা লিখি গুগলে, যে ওয়েব ডেভেলপার মিনহাজ উদ্দিন, এটা কিন্তু আমি গুগলে সার্চ করতেছি। গুগলে যদি সার্চ করি তাহলে দেখেন আমাকে খুঁজে পাবে। দেখেন প্রথমেই আমার ওয়েবসাইটটা আছে। তাহলে এই যে গুগলে যে খুঁজে পেলো আমাকে, এটা কিভাবে পেল? এটা পেলো হলো আমার এই যে ওয়েবসাইটটাকে আমি এসইও করছিলাম, সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করছিলাম এসইও, এই জন্য এই ওয়েবসাইটে চলে আসছে। এখানে কিন্তু এটা চলে আসছে। তারপরে যদি এখানে আমি লিখি যে বাংলায় তো ছিল যে শেরপুর পৌরসভা, এটাও আমার এসইও করা, শেরপুর পৌরসভা, শুধু এতটুকু লাগলাম, আমি ওয়েবসাইট নাম লিখি নাই।
দেখেন এই যে শেরপুর চলে আসছে, কিন্তু শেরপুর পৌরসভা চলে আসছে। এটি হচ্ছে এসইওর কাজ। আর এসইওটা কীভাবে করে আমি এটিতে আপনি এখন দেখাবো। এসইও যে করতে হয় এটার জন্য একটা প্লাগ ইন লাগে। আপনারা এটি মনোযোগ দিয়ে দেখতে হবে কিন্তু আপনাদের। সবাই একটু কথা বলেন, হ্যাঁ হ্যাঁ, একটু রেসপন্স করেন। জি স্যার। তাহলে আমি এই যে প্লাগ ইনে যাবো এসইও করার জন্য। এসইও করার জন্য যে প্লাগ ইন লাগে সেই প্লাগ ইনটার নাম হলো ইউজড প্লাগ ইন। ইউজড, এই যে অ্যাড প্লাগ ইনে গেলাম। অ্যাড প্লাগ ইনে যাওয়ার পর এই যে এখানে সার্চ দেবেন, ফ্রি প্লাগ ইন আছে। ফ্রি প্লাগ ইন, এটার নাম হলো ইউজড, ওয়াই ও তারপর হলো AST, ইউজড। এই যেটা লোগোটা মনে রাখেন সবাই, ইউজড এসইও অ্যাডভান্স এসইও উইথ রিয়েল টাইম গাইডেন্স। আমি এখানে ক্লিক করলাম। তাহলে এসইও করার জন্য কোন প্লাগইনটা লাগবে? ইউজড প্লাগইন। এখন যদি আপনাদের পরীক্ষায় আসে যে হুইচ প্লাগইন ইজ ইউজড ফর এসইও, কোন প্লাগইনের নামটা দিবেন? ইউজড প্লাগইন। ইউজড, জি স্যার, ইউজড প্লাগইন। এখানে যদি দেওয়া হয় ইলেমেন্টর, হবে? জি না। এলিমেন্ট তো একটা পেজ বিল্ডার। আর জি। যদি বলা হয় উকমার্সটা হলো ই কমার্সের জন্য ব্যবহার করা হয়। ডব্লিউপি ফরম, এটা হলো কি ফরম বানানোর জন্য। তাহলে ইউজটা হবে আর কি। এই যে এখানে ক্লিক করে, এটা এখানে কিছু কাজ আছে, একটু সময় লাগে অবশ্য। এই যে সাকসেসফুল ইনস্টল ইউজড, আমি এখন কনফিগার করলে আমার এটা এসইও হয়ে যাবে। এখানে ক্লিক করলাম। এখানে বলছে যে ফার্স্ট টাইম কনফিগার এসইও ডাটা অপটিমাইজ। আমি যদি এখন ক্লিক করি, দেখেন এখানে দিস ফিচার ইনক্লুডস রিপ্লেস দ্য ট্যাক্স লিঙ্ক কাউন্টার অ্যান্ড ইন্টারনাল লিঙ্কিং অ্যানালাইজ লেটস রানিং এস অপটিমাইজ দ্যাট মিনস। আচ্ছা, এটা কন্টিনিউ ক্লিক করে দেখি আগে। তো আমি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পর এই যে এখান থেকে আমি এখন এসইওগুলো করব। যে এসইওগুলো এখানে আমাকে গাইড দেবে, হ্যাঁ, যে কীভাবে এসইওটা করতে হবে। আমি এটা করলাম, মোটামুটি আমার অলরেডি নিয়ে নেবে যে ওয়েলকাম টু ড্যাশবোর্ড, চেক ইউর কন্টেন্ট এসইও পারফরমেন্স, রিডেবল অ্যান্ড ওভারঅল স্ট্রেংথ অ্যান্ড অপরচুনিটিস। এখানে ফার্স্ট টাইমে যদি যাই তাহলে আমি কন্টিনিউ ক্লিক করব এখন। এরপর আসলো কি, আবার কন্টিনিউ ক্লিক করলাম। এসইও রিপ্রেজেন্টেশন, এটা কোন ধরনের, আমার যে ওয়েবসাইটটা আছে এটা কোন ধরনের ওয়েবসাইট? এটা একটা অর্গানাইজেশন না পার্সোনাল? এটার নামটা কি মিনহাজের পার্সোনাল দিলাম। এরপরে এই যে ওয়েবসাইট নেমটা এই জায়গাতে চেঞ্জ করতে পারি। এখানেও ইউজার আমার নামটা দিলাম। এখানে লোগোটা এসইও করলে যে খুঁজবে, যেমন আমি এই যে পৌরসভা লিখে দিয়েছিলাম, দেওয়ার পরে এই দেখেন লোগো চলে আসছে, এই যে লোগোগুলা, এই লোগোটা এই জায়গায় দিতে হবে। এই জায়গায় লোগোটা দিতে হবে, এই জায়গায় লোগো, যে কোনো একটা লোগো দিতে হবে। আমি আমার একটা ছবি দিই। এই ছবিটা দিলাম।
এরপরে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করলাম। ওকে, তারপরে কি সোশ্যাল প্রোফাইল, এই জায়গায় সোশ্যাল প্রোফাইল আমরা দিতে পারবো, অ্যাড আপডেট অর অ্যাড সোশ্যাল প্রোফাইল। আমাদের যে বিভিন্ন থাকবে যে ফেসবুক এগুলো যে আছে এগুলো দিতে পারবো। ওকে, এটা এখন এই জায়গাটা ইমেল দিতে, পার্সোনাল প্রিফারেন্স ইমেল দিতে হবে। ইমেলটা দিলে কি হবে, ইয়েস গিভ মি ইউর ফ্রি টিপস, এটা আমার দরকার নাই, মানে ওনাদের টিপসগুলো আমাকে দিবে ইমেল, এটা আমার দরকার নাই। তাহলে দিতে হবে যে নো আই ডোন্ট ওয়ান্ট টু শেয়ার মাই সাইট ডাটা, ইয়েস ইউ ক্যান কালেক্ট মাই সাইট ডাটা, আর নোটা থাকবে। তারপরে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করলাম, দেখে নিচ্ছে না, তাহলে এটা দিয়ে দেখি। Jason is null, okay. তাহলে দেন চলবে, এতটুকু করে চলবে। আমার এসইও কাজ শেষ। যখন আমি এটা আবার আরেকটু কাজ করব, তখন একটা ভিডিও তো দেখা যাবে না, এই যে মোটামুটি এগুলা এই যে রেড ব্লু গ্রিন করা আছে, মোটামুটি চলে আর কি। যেমন এই কালারটা যখন থাকবে তখন এটা হবে গোট হবে আর কি। আমি একটা পেজে যদি যাই, পেজ থেকে এগুলা আমরা দেখতে পারবো। তাহলে এসইও করার জন্য প্লাগইনের নামটা কি? ইউজড প্লাগইন, এটা মনে রাখতে হবে আপনাদের। এরপরে হোয়াট ইজ ইলিমেন্টর ইউজ ফর, ইলিমেন্টরটা কেন ইউজ করা হয়? এসইও করার জন্য, সিকিউরিটি বাড়ানোর জন্য, ব্যাকআপের জন্য, পেজ বিল্ডিং এর জন্য। কোনটা বলুন তো? স্যার পেজ বিল্ডারের জন্য। পেজ বিল্ডিং করার জন্য আর কি। এরপর আছে হুইচ প্লাগইন ইজ ইউজ টু ক্রিয়েট অ্যান ই-কমার্স ওয়েবসাইট, মানে নিচের কোন প্লাগইনটা ই-কমার্স ওয়েবসাইটের জন্য বানানো হয়? জেটপ্যাক, একেশমেট, কন্ট্রাক্ট ফ্রম 7, ই-কমার্স। কোনটা হবে? ই-কমার্স। পায় সব পারবেন এগুলা। এরপরে বলছে হোয়াট ইজ হোস্টিং, হোস্টিংটা কি? হোস্টিং হচ্ছে একটা স্টোরেজ। স্টোরেজ, হ্যাঁ। তাহলে এ সার্ভার টু স্টোর ওয়েবসাইট ফাইল, এটা দিতে পারেন। ডোমেইন, প্লাগইন, থিম এগুলো তো হবে না। এরপরে বলছে হোয়াট ইজ ডোমেইন নেম, ডোমেইন নেমটা হলো ওয়েবসাইটের একটা অ্যাড্রেস। হ্যাঁ, অ্যাড্রেস। এরপর হলো হোয়াট ইজ রেসপন্সিভ ডিজাইন, রেসপন্সিভটা হলো আমি আপনাদের দেখাই। মনে করেন আমি একটা পেজ নিলাম, আর হিমো তোমার এটা সাই করা মানে শব্দ আসতেছে না। আচ্ছা করতেছি। আমি আপনাদের রেসপন্সিভটাও দেখাই, এটা আপনাদের রেসপন্সিভটা শিখতে হবে সবাইকে। যেমন আমি একটা পেজ নিলাম, পেজের নামটা দিলাম অ্যাবাউট টু, এই নামে। এটা পাবলিশ করলাম, শেষ নেই। তাহলে এডিট উইথ ইলিমেন্টরে গেলাম, এতরে তো মার্কেটে যাবো, মার্কেট সব বন্ধ, 8টার সময় সব বন্ধ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, পরে যাবো। তাহলে আমি এই যে এডিট উইথ ইলিমেন্টরে গেলাম। এখন আপনাদের দেখাবো রেসপন্সিভ। রেসপন্সিভটা জিনিসটাকে বোঝায় আপনাদের। রেসপন্সিভটা হলো মানে মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন। মোবাইল ফ্রেন্ডলিটা কি, যে মনে করেন এই যে আমার এই ওয়েবসাইটটা, এটা তো ডেস্কটপে এরকম দেখাচ্ছে, এভাবে দেখাচ্ছে, এই ডান পাশে এরকম, ডান পাশে এরকম, এই পাশে এরকম, এটা দেখাচ্ছে না? এখন এটা মোবাইল তো আর এত বড় জায়গা না, মোবাইলের জায়গা আরো ছোট না স্ক্রিনটা? জি স্যার, জি স্যার। মোবাইলের মধ্যে কিভাবে দেখাবে এটা? এই যে দেখাবে, এটা নাম হচ্ছে রেসপন্সিভ। আমি যদি এখানে দেখি, এই যে যেমন আমি এই যে এখানে এই দেখেন লেখা আছে রেসপন্সিভ, দেখা যাচ্ছে এখানে? জি স্যার। এই যে এই জায়গায় ক্লিক করব, ক্লিক করলে দেখেন এখানে এই যে গ্যালাক্সি নোট
9 অ্যান্ড্রয়েড 7। এখানে যদি ক্লিক করি তাহলে আমার সাইটে দেখেন এই যে ব্যতিক্রম দেখাচ্ছে। এখানে আগে কিন্তু ডানে ছিল এই লেখাগুলো, এখন কিন্তু উপরে নিচে চলে আসছে। এগুলাও কিন্তু আগে ডানে বামে ছিল, এখন কি উপর নিচ হয়ে গেছে, উপর নিচ হয়ে গেছে। এই যে দেখেন এটাও একটা সাইডে ছিল, এটা মনে হয় বাম পাশে ছিল আর এগুলো ডান পাশে ছিল, কিন্তু মোবাইলের মধ্যে সব একটা লাইনে চলে আসছে। এই যে কাজটা করা হয়েছে এটার নামই হলো রেসপন্সিভ। বুঝতে পারছেন? মনে করেন এটা আমাদের সাইটটা, এখানে আমরা একটা কন্টেইনার নিলাম, কন্টেইনার নিয়ে এই জায়গায় বললাম একটা নেই, একটা হেডিং নেই। হেডিং নিয়ে বললাম অ্যাবাউট আস। এই লেখাটাকে মাঝখানে দিলাম। এই যে আপনাদের যে একটা কাজ থাকবে কালার পরিবর্তন করা, ফন্ট পরিবর্তন করা, এরকম একটা থাকবে যে এটা হলো 2 নাম্বার। এইটা থাকবে যে কোনো ওয়ার্ডপ্রেস সাইট কাস্টমাইজ করবেন, একটা ইনস্টলিং থিম, একটা থিম ইনস্টল করবেন, চেঞ্জিং কালার, ফন্ট অ্যান্ড লেআউট। চেঞ্জিং কালার, এই যে কালারটা আমি চেঞ্জ করে দিলাম, এই যে কালারটা কালো করে দিলাম। তারপরে চেঞ্জ ফন্ট, এই যে এখান থেকে এই যে ফন্ট ফ্যামিলি যে আছে এখান থেকে আমি দিলাম ইন্টার নামে একটা ফন্টের নাম দিলাম, এই যে দিলাম। দেওয়ার পর এতে ফন্টের উইথ বাড়াই দিলাম 700, সাইজ দিলাম 50 পিক্সেল, আরও বড় দেই, মনে করেন 80 পিক্সেল দিলাম, ফন্ট নিলাম। এখন এই পাশে আরও দুইটা কন্টেইনার নিলাম। নেওয়ার পর একটাতে দিলাম ছবি, একটাতে দিলাম ছবি, একটাতে দিলাম এই ছবিটা দিলাম, আরেকটাতে আমি কিছু লেখা দিলাম। এই লেখাটা থাকলো, এটাকে বড় করলাম, এই আবার কালার পরিবর্তন করলাম, কালো করে দিলাম, আবার ফন্ট পরিবর্তন করলাম, টাইপোগ্রাফি থেকে পপিন্স ফন্ট দিলাম, দেওয়ার পর এটাকে আবার বড় করলাম 50 পিক্সেল, এই দিলাম। এর নিচে আমি আরেকটা টেক্সট কিছু আরো লেখা দিলাম, কিছু আরো এই পাশে আসবে। এখন একটা বাটন দিতে পারি, দেখেন তো মোটামুটি একটা ডিজাইন হয়েছে না? ওকে, এখন এটিকে রেসপন্সিভ করবেন কিভাবে? যেমন এটি তো মানে ল্যাপটপে বা ডেস্কটপে বড় অনুযায়ী দেখা, কিন্তু আমি যদি এটা মোবাইলে দেখি এই লেখাটা মোবাইল থেকে বড় হয়ে যাবে না? এটা মোবাইল থেকে বড় হবে না স্ক্রিন থেকে? জি স্যার। তাহলে এটাকে আমি এই যে উপরে দেখেন, উপরে এই জায়গায় আছে, এই যে এখানে মোবাইলের এটা আছে, অথবা আমি যখন এখানে এই যে আমি একটা টাইপোগ্রাফিতে যাই, টাইপোগ্রাফিতে যাওয়ার পরে দেখেন এই যে সাইজটা যখন দিব এর উপরে দেখেন ডেস্কটপের একটা আইকন আছে, এই যে দেখতে পাচ্ছেন আইকন। জি স্যার। তো আমি মনে করেন এটার মধ্যে আছি, এটার মধ্যে আছে, এখানে আমি সাইজ দিছিলাম 80 পিক্সেল। এটা কোথায়? এই যে ডেস্কটপ লেখা আছে, এই ডেস্কটপ আইকন আছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে 3টা অপশন আছে, একটা হলো মোবাইল আর একটা হচ্ছে ট্যাবলেট। আমি মোবাইলের মধ্যে ক্লিক করলাম। এখন দেখেন এটা কি 2 লাইনে চলে আসছে না বড় কারণে? জি স্যার। এখন আমি এখানে যা ডিজাইন করব এটা সেম থাকবে, মানে আমি যদি এখন এই যে কমাই, এই যে কমাইলাম দেখেন 40, আর যখনই আমি ডেস্কটপে যাব এই যে 80 অটোমেটিক হয়ে গেল। আবার আমি মোবাইলে গেলাম, এই 40 পিক্সেল।
তেমনিভাবে এটা দেখেন 3 লাইনে চলে আসছে। কারণ হলো এটার সাইজ দিচ্ছিলাম আমি, এই যে সাইজ 50 পিক্সেল, এই যে না এটা ছিল মানে এটা ছিল ডেস্কটপের জন্য, এই যে ডেস্কটপের জন্য ছিল এই 50 পিক্সেল। তো যেহেতু আমি মোবাইলে করব এই জন্য এটাকে আমি আরও কমাবো। আমি 50-এর জায়গায় এখানে দিতে পারি 1 লাইনে যতটুকু হয় আর কি, এই যে পিক্সেল দিলাম। এটাই হলো কি রেসপন্সিভ, মানে এখন মোবাইলে আসলে কিন্তু এরকম আসবে। এটা সুন্দর দেখা যাচ্ছে না মোবাইলের জন্য? জি স্যার। আমি যদি আবার এই যে এত বড়ই রাখি, মোবাইলের জন্য যে এত বড় রাখি, তাহলে যখন আমি ছোট করব এটা ভেঙে আরেকটা ডিজাইন হয়ে যাবে। এটাকে বলা হয় রেসপন্সিভ ডিজাইন। তাহলে বলেন তো রেসপন্সিভ ডিজাইন কাকে বলে? হোয়াট ইজ রেসপন্সিভ ডিজাইন? ফাস্ট ওয়েবসাইটকে ফাস্ট করবে। সিক্রেট ওয়েবসাইট সিকিউরিটি দিবে। এসইও ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন করবে। আরেকটা হলো মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন। কোনটা হবে? স্যার মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন। মোবাইল ফ্রেন্ডলি। সব তো আউটই হয়ে যাইতেছে প্রশ্ন। এরপর আছে হলো হোয়াট ইজ উইজেট ইন ওয়ার্ডপ্রেস? উইজেটগুলো কি আসলে? এই যে মনে করেন এখানে আমি একটা এই যে একটা নিলাম, এই যে একটা কন্টেনার নিলাম, নেওয়ার পরে এই যে নেওয়ার পর প্লাসে ক্লিক করলে এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ এগুলো হচ্ছে উইজেট। এক একটা উইজেট, বুঝতে পারছেন? এক একটা উইজেট। তাহলে উইজেট যদি বলা হয় প্লাগ ইন, পেজ, থিম, স্মল কন্টেন্ট ব্লক, এই যেগুলো কন্টেন্ট ব্লক, এক একটা কন্টেন্ট ব্লক, এগুলোকে বলা হয় জি কি স্যার। উইজেট বলা হয়। এক এরপরে আছে একটা হলো স্মল কন্টেন্ট ব্লককে উইজেট বলে। হ্যাঁ এরপরে আছে হলো যে হোয়াট ইজ মিডিয়া লাইব্রেরি ইউজড ফর? মানে মিডিয়া লাইব্রেরিটা ইউজ করা হয় কেন? ম্যানেজিং ইউজার মানে এই যেগুলা, এই যে আমার মিডিয়া চিনতেন তো? হয় এই যে এখানে মিডিয়া, এখানে সমস্ত ইমেজ ফাইল এখানে আছে, কিন্তু এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই যে মিডিয়া আছে এই জায়গায়, এই যেগুলো যে মিডিয়া, হ্যাঁ এই যে মিডিয়া, এটার নাম হচ্ছে কি মিডিয়া। এখন বলছে যে মানে হোয়াট ইজ দ্য মিডিয়া লাইব্রেরি ইউজড ফর? মানে মিডিয়া লাইব্রেরি কোথায় ইউজ করা হয়? একটা বলছে ম্যানেজিং ইউজার্স, এই যে ইউজার, এখানে কি এই ইয়ের কি মিডিয়ার কোনো কাজ আছে এই জায়গায় ইউজার ম্যানেজমেন্টে? জি না স্যার। কাজ নাই। তারপরে বলছে এডিটিং কোড লেখার জন্য এটা কোনো প্রয়োজন নাই। ইনস্টলিং প্লাগইন, আমি যদি একটা প্লাগইন ইনস্টল করি আমার মিডিয়ার কোনো কিছু প্রয়োজন পড়বে? জি না স্যার। তাহলে কি হবে তাহলে? স্টোরিং ইমেজ অ্যান্ড ভিডিও, এটাই হবে না? জি স্যার। প্রশ্ন বুঝে গেছেন। আচ্ছা এরপরে হলো হোয়াট ইজ এসইও? বলেন এসইওটা কি? এসইও অর্থ কি? স্যার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন বলছে যে হোয়াট ইজ পোর্টফোলিওটা কাকে বলে? পোর্টফোলিওটা হলো একটা হলো পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট, এটা হবে? জি না স্যার। সোশ্যাল মিডিয়া প্রোফাইল, এটা? মনে হয় না। ইমেইল লিস্ট হবে না স্যার। এটা হবে না। তাহলে কি হবে? কালেকশন অফ ওয়ার্ক সিম্পল, এটা হবে কি পোর্টফোলিও, মানে আপনার কাজের ইগুলা কালেকশনগুলো আর কি, এটা পোর্টফোলিও। এরপর বলেন হুইচ স্কিল ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ফ্রিল্যান্সিং সাকসেস? মানে ফ্রিল্যান্সিং সাকসেস হওয়ার জন্য কোন স্কিলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? একটা হলো গেম খেলা, এটা গুরুত্বপূর্ণ? না স্যার। জি না স্যার। স্লিপিং ঘুমানো, এটা দরকার নাকি? জি না। ওয়াচিং জি না। ভিডিও দেখা। আর একটা স্যার দরকার তো একটু। কমিউনিকেশন, কোনটা বলেন তো? কমিউনিকেশন। কমিউনিকেশন। এরপরে বলছে হোয়াট ইজ ফ্রিল্যান্সিংটা আসলে কি? আপনি তো ফ্রিল্যান্সিং শিখতে আসছিলেন, ফ্রিল্যান্সিংটা কি
সামনে শিখবেন যে ওয়ার্কিং ফর এ সিঙ্গেল কোম্পানি পার্মানেন্টলি, আরেকটা হলো ওই গভর্নমেন্ট জব, অফিস বেসড জব, আরেকটা হলো ওয়ার্কিং ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড অফারিং সার্ভিস। স্যার স্যার এটাই। এটাই এটাই লাস্টে হচ্ছে। যেটা বলছেন। হ্যাঁ। তারপর বলছে হোয়াট ডাজ সিএসএস স্ট্যান্ডার্ড, আপনাদের পড়াইছিলাম না সিএসএস মিনিংটা কি? জি স্যার, ওই ক্যাসকেডিং স্টাইল ক্যাসকেডিং শিট। স্টাইল শিট। জি এই স্যার। কয়টা থাকবে আর কি, এটাই থাকবে। এখন আপনাদের আরো যে ইগুলা মানে আরো যে তিনটা প্র্যাকটিক্যালটা হলো যে ক্রিয়েট এ বেসিক ওয়েবসাইট ইউজিং ওয়ার্ডপ্রেস থিম ইনক্লুড, এর মধ্যে একটা হোম পেজ থাকবে। হোম পেজ বানাইতে পারবেন না, এই যে পেজে গিয়ে একদম গেট আপনি একটা হোম পেজ বানাবেন, অ্যাবাউট বানাবেন, কন্টেন্ট বানাবেন, কন্টেন্ট বানিয়ে ওই যে স্টার্টার টেমপ্লেট যে আছে এখান থেকে ডাইরেক্ট ডেমো ইনপুট করে দিবেন। যেমন আমি এখানে স্টার্টার টেমপ্লেট আছে কিনা দেখি, আছে কি? হ্যাঁ, নাই মনে হয়, নাই। তাহলে যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন বা ওয়েবসাইট বানাবেন, প্রথমে একটা ওই স্টার্টার টেমপ্লেটটা করে নেবেন। প্লাগইন থেকে হ্যাঁ, প্লাগইন। এই যে মানে স্টার্টার টেমপ্লেটটা আগে ইনস্টল করে নেবেন। এই যে স্টার্টার টেমপ্লেট, এই যে স্টার্টার টেমপ্লেট। স্যার 3টা প্রশ্নের মধ্যে যে কোনো একটা কাজ করলেই হলো না? হ্যাঁ, যে কোনো একটা কাজ করবেন। স্যার 3 নাম্বার কোয়েশ্চেনটা বলে দেন। হ্যাঁ, বলবো ভিএস এটা আগে কোডের দেখাই, কি? কি আছে বাবা, কি আছে, কি আছে, কি করছে? হাতের লাগা নাকি পড়া? ওই যে অনেক করোনা কালি পড়তে লাগে এলো মুখটা দিয়ে আবার আবার কখন সেভ কালি দিমছে লাগে, পানি নাই, পানি দেবো। লিখবো তুমি লাগা এই মানুষ কি মানুষ কি কে এত কোথাকার? কোন জোরে ধরে? আচ্ছা, নিয়ে অঙ্ক অন্য করবো, যা আমি যা যা যা, নিয়ে গেছে। হ্যাঁ, দেখেন এই যে আমি এক্সিট ইয়েতে গেলাম, এটা শুধু আমি ইনস্টল করে রাখলাম। ইনস্টল করলে এখন আমি একটা পেজ নিলাম, একটা পেজ নেব। বলছে যে এখানে হোম পেজ নিতে বলছে, এখানে বলছে যে হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, নেভিগেশন মেনু। তাহলে আমি যদি একটা পেজ নেই, এখন পেজ নিলাম, এটা কেটে দেই, পেজের নামটা আগে আমি দিই। পেজের নামটা দিলাম অ্যাবাউট 3, দেওয়ার পরে আমি পাবলিশ করলাম, পাবলিশ, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। এডিট উইথ এলিমেন্টর,
আচ্ছা আচ্ছা, আর তো মনে হয় কয় মিনিট জানি আছে? 5 মিনিট। 5 মিনিট আছে। আচ্ছা, আরেকটা হলো এটা বুঝবেন, 2 নাম্বার যেটা, এটা হলো যে কাস্টমাইজ এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বাই ইনস্টলিং থিম। একটা থিম ইনস্টল করবেন, চেঞ্জিং কালার, ফন্ট অ্যান্ড লেআউট। এই লেআউটগুলো, স্যার 2 নম্বর দেখ করবো, এটা সহজ আছে। তারপরে এডিং এ হেডার ইমেজ, হেডারের মধ্যে একটা ইমেজ অথবা লোগো নেবেন। ক্রিয়েটিং এ অ্যাট লাস্ট 2 পেজেস, মানে যে কোনো 2টা পেজ নেবেন। কন্ট্যাক্ট ফর্ম 7, এটা পারবেন সবাই। কন্ট্যাক্ট ফর্ম 7, ডব্লিউপি ফর্ম আছে, তারপরে ডব্লিউপি ফর্ম আছে, কন্ট্যাক্ট ফর্ম 7ও আছে, যে কোনো একটা নিতে পারবেন। এরপর 3 নাম্বারটা হলো ই-কমার্স ওয়েবসাইট সেটআপ, যে ক্রিয়েট অ্যান ই-কমার্স ওয়েবসাইট ইউজিং ওয়ার্ডপ্রেস অ্যান্ড ই-কমার্স প্লাগইন। যেটা করতে হবে, ইনস্টলেশন অ্যান্ড অ্যাক্টিভেশন অফ ই-কমার্স প্লাগইন, এডিং এ লাস্ট 3 প্রোডাক্ট উইথ প্রাইস অ্যান্ড ইমেজ। এটা পারবেন না? 3টা প্রোডাক্ট আপলোড করতে পারবেন না? প্রাইস, ইমেজ জি সহ। স্যার। সেটিং আপ এ পেমেন্ট মেথড, ক্যাশ অন ডেলিভারি, এটাও পারবেন। ওই এই যে আমি তুমি মিউট করো, তোমার এখান থেকে অনেক শব্দ আসে। এই যে মনে করেন আমি যখন ইয়েতে যাব, যখন ই-কমার্স প্লাগইনটি করবেন, আমি একটু এক্সিট করি। এরপরে হলো যে কাস্টমাইজিং দ্য হোম পেজ লেআউট। আপনি হোম পেজটাকে একটু সাজাইয়ে ওই যে করে দেবেন, চিনায় দেবেন, যেন দিলে যেন আসে, মানে ভিজিট করলে যেন হোম পেজটা আসে। এটা কোথায়? সেটিং থেকে রিডিং থেকে কি স্ট্যাটিক থেকে পেজটা চিনায় দেবেন। এরপর যে এডিং এ নেভিগেশন মেনু, একটা মেনু বানাবেন, মেনু বানিয়ে সেট করুন। বা আপনি যদি ডামি কন্টেন্ট যদি নিয়ে আসেন, তাহলে তো হবেই এটা। যখন ম্যাডাম যদি কোনো কিছু জিজ্ঞেস করে, প্রশ্ন উত্তর দিয়ে দেবেন, সমস্যা নেই। যে ম্যাডাম এদের এই কাজ এইভাবে করে। যে ফ্রিল্যান্সিংটা এখন ফ্রিল্যান্সিংটা কীভাবে করবেন? আপনারা তো করেন, তাই না? আপনারা মনে করেন এই যে যেটা দেখাইতে চাচ্ছিলাম, এই যে ই-কমার্স থেকে এই সেটিংয়ে যাবেন, সেটিং, এই যে সেটিং থেকে এই যে পেমেন্ট মেথড, এই পেমেন্ট মেথড, স্যার নেট অনেক স্লো কাজ করতেছে। হ্যাঁ, এই যে পেমেন্ট মেথড, এখানে টেক অফলাইন পেমেন্ট মেথড, এখানে ক্লিক করবেন। ক্লিক করে বলছে যে ক্যাশ অন ডেলিভারিটি করার জন্য। এই যে টেক অফলাইন পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি তো অফলাইনে হয়, তাই না? ওরা পণ্য দিয়ে পরে নেয়। এই যে ক্যাশ অন ডেলিভারি এনাবল করে দিবেন, শুধু আপনার কাজ শেষ। এরপর নেভিগেশনটা এই যে থেকে এপিএনএস থেকে মেনু, এই যে ক্যাশ অন ডেলিভারি, বাস এখানে ম্যানেজে ক্লিক করে। তার একটা কোশ্চেন আছে। জি বলেন। প্র্যাকটিক্যাল